প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ খালেদ হোসেন, ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক। আজ আমরা ডিজাইন অফ স্ট্রাকচার 1 বিষয় কোড 66463 অধ্যায় 9 বিষয়বস্তু ডিজাইন অফ ক্যান্টিলিভার অ্যান্ড ওভারহ্যাঙ্গিং আরসিসি রেক্ট্যাঙ্গুলার বিম ইন ডাব্লিউএসডি মেথড ক্লাসের প্রথম চ্যাপ্টার পড়াবো। তো বন্ধুরা, দেখে নিই আজকের শিক্ষণফল। আজকের শিক্ষণফল হলো ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন পদ্ধতিতে ক্যান্টিলিভার বিম ডিজাইন করতে পারবো। 2, আরসিসি ক্যান্টিলিভার বিমের রিইনফোর্সমেন্ট কর্তন কৌশল বর্ণনা করতে পারবো। ক্যান্টিলিভার বিম ডিজাইন 3.5 মিটার স্প্যান বিশিষ্ট একটি আরসিসি আয়তাকার ক্যান্টিলিভার বিমের প্রতি মিটারের নিজস্ব ওজন ব্যতীত 500 কেজি লোড সমভাবে আরোপিত আছে। নিম্নের তথ্যাদির সাহায্যে বিমটি ডিজাইন করো। তথ্যাদি হচ্ছে এফএস হচ্ছে 1260 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, এফসি হচ্ছে 78.75 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার এবং এন হচ্ছে 10। তো বন্ধুরা, এই তথ্য থেকে আমরা আরও আমাদের যে প্রয়োজনীয় তথ্য যেগুলো দরকার সেগুলো আমরা বের করে নেব। তো তোমরা এই সূত্র সম্পর্কে অবগত আছে, এই সূত্রগুলি আমরা প্রমাণও করেছি। কে এর মানটা আমরা জানি এন বাই এন প্লাস এফএস বাই এফসি, সেখান থেকে আমরা এই মানটি পেলাম 0.385। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপরে জে এর মানটা হচ্ছে জে ইকুয়াল টু 1 - k/3। এই সূত্রের মাধ্যমে আমরা এখান থেকে জে এর মানটা পেয়ে যাই 0.872। আর এর মানটাও ঠিক সেভাবে এখান থেকে পেয়ে যাচ্ছি 13.22 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। এফ প্রাইম সি এফসি বাই 0.45। আসলে এফসি ইকুয়াল টু 0.45 ইন্টু এফ প্রাইম সি। তাহলে এফ প্রাইম সি পেতে হলে এফসিকে 0.45 দ্বারা ভাগ করতে হবে। সেটা করে আমরা পাচ্ছি 175 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। ভিসি 0.292 রুট ওভার এফ প্রাইম সি, সেখান থেকে আমরা এটা পাচ্ছি 3.86 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। ভি অ্যালায়েবল সেটা সূত্র হচ্ছে 1.33 রুট ওভার এফ প্রাইম সি এবং এখানের মান বসে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি 17.59। ইউ অ্যালায়েবল 2.29 রুট ওভার এফ প্রাইম সি বাই ডি। সেই ডিটা হচ্ছে যেই রডটা আমরা ব্যবহার করব তার ডায়া সেন্টিমিটারে, আমরা 20 মিলিমিটার রড ব্যবহার করব। 20 মিলিমিটার রড মানে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে সেটা বসিয়ে আমরা এখান থেকে 15.15 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। আমরা এই মানগুলো আগেই বের করে নিই, তাহলে আমাদের অঙ্কের সুবিধা হবে। এখন এই পাশে একটি ক্যান্টিলিভার বিম আছে, এই তার সাপোর্ট আর এই ক্যান্টিলিভার বিম, আর এখানে ওমেগা কেজি পার মিটার লোড আছে। তো আমরা এখন বিমের গভীরতা আর বিমের প্রস্থ এই দুটো জিনিস আমরা ধরে নিব, কিন্তু ধরার একটা আমাদের উপায় আছে। আমরা বলেছিলাম 8 থেকে 10 সেন্টিমিটার, সেটা সিম্পলি সাপোর্টেড, সেমি কন্টিনিউয়াস এবং ফুললি কন্টিনিউয়াস বিমের জন্য। কিন্তু আমাদের ক্যান্টিলিভারে আরেকটু বেশি ধরা লাগে, সেটা হচ্ছে 10 to 15%। তা আমরা এখানে 3.5 জন্য আমরা 48 সেন্টিমিটার টোটাল ডেপথ ধরে নিচ্ছি, আর বিমের প্রস্থ ধরছি 25 সেন্টিমিটার। এখন ডিজাইন লোড মানে হচ্ছে একক দৈর্ঘ্যের বিমের নিজস্ব ওজন প্লাস একক দৈর্ঘ্যে চাপানো ওজন, সেটাই হচ্ছে ওমেগা কেজি পার মিটার। তাহলে এখন আমাদের এই বিমের ওজনটা কী হবে 0.25, সবগুলোকে মিটার নেব 0.25 ইন্টু 0.48 1 মিটারের জন্য। আর এক ঘনমিটার কংক্রিটের ওজন তোমরা জানো একক ওজন হচ্ছে 2400 কেজি পার মিটার এটা, এবং এর সাথে চাপানো আছে 500 কেজি। এই সব মিলিয়ে আমাদের 788 কেজি পার মিটার লোড আছে। তার মানে ওমেগার মান হচ্ছে 788 কেজি পার মিটার। এখন ধাপ 2 হচ্ছে সর্বোচ্চ শিয়ার ফোর্স নির্ণয়। এখন ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে তোমরা জানো যে যেহেতু সাপোর্ট একটাই, সমস্ত লোড ওই সাপোর্টই নিবে। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা এল মানে ওর ডাব্লু, টোটাল ডাব্লু লোডটা। তাহলে ওমেগা কত 788 আর এল হচ্ছে 3.5 মিটার। তাহলে এখান থেকে আমরা পেলাম 2758 কেজি। এটা হচ্ছে সর্বোচ্চ শিয়ার ফোর্স। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টটি নেগেটিভ হয়। জানো যে যেহেতু উপরে টেনশন হয়, কারণ ক্যান্টিলিভার বিমটা বাঁকে ঠিক এইভাবে, এরকমভাবে। তার মানে এর উপরের জায়গাটা হচ্ছে টেনশন, তাহলে রডটাও উপরে থাকে, এই জন্যই এটাকে নেগেটিভ মোমেন্ট বলা হয়। নেগেটিভ মোমেন্ট ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার বাই 2, আর ওমেগা ইন্টু এল হলো বড় ডাব্লু ইন্টু এল বাই 2 কেজি মিটার। তাহলে এই মানগুলো আমরা বসালাম, বসায় কেজি মিটার পেলাম। এই কেজি মিটারকে 100 দ্বারা গুণ করেই শেষ রেজাল্ট আমরা নেই
কেজি সেন্টিমিটার, কারণ আমাদের ডেপথটা সেন্টিমিটার বের হয়। তাহলে এখান থেকে আমরা পেলাম 482650 কেজি সেন্টিমিটার। এরপরে আমরা কার্যকরী গভীরতা নির্ণয় করব। কার্যকরী গভীরতা নির্ণয় করেই আমরা পুরো গভীরতাটা পেয়ে থাকি। তাহলে কার্যকরী গভীরতা নির্ণয়ের সূত্র আমরা এইটা প্রমাণ করেছি অনেক আগেই, ডি ইকুয়াল টু √m/rb, এত সেন্টিমিটার। আর আর এর মান হচ্ছে হাফ FCJ-কে। এই আর এর মান কিন্তু আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম, সেটা হচ্ছে 13.22 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। আর এই বিটা হচ্ছে আমাদের বিমের প্রস্থ, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। আর এই যে আমাদের মোমেন্ট যেটা বের করলাম কতক্ষণ আগে, এই 482650, এটা বসালাম, এখান থেকে ক্যালকুলেশন করে 38.21 আসলো। তো এই ভগ্নাংশটা কিন্তু আমাদের রাখা যাবে না, আমরা সবসময় ডেপথ একটু বেশি নেব, সেই জন্য এটাকে 38.5 সেন্টিমিটার করে নিলাম। কেউ যদি এটাকে 39ও ধরে নেয় তাহলে কিন্তু ভুল হবে না। অতএব মোট গভীরতা আমরা ডি করে জানি, কার্যকরী গভীরতা তার সাথে ইফেক্টিভ ডেপথ। আমরা ইফেক্টিভ ডেপথটা এখানে 38.5 ধরেছি, তাকে একটু রাউন্ড করার জন্য 5.5 ধরে নিয়েছি, তো সেই জন্য এটা হয়ে গেল 44 সেন্টিমিটার। কিন্তু আমরা যখন লোড ক্যালকুলেশনের জন্য ধরেছিলাম 48 সেন্টিমিটার, তাহলে 48 সেন্টিমিটার ধরছি, আর আমার দরকার হলো 44 সেন্টিমিটার, তাহলে আমি 4 সেন্টিমিটার আরও সেফে আছি, তাহলে আমার এই ধরাটা ঠিক আছে। তবে শিক্ষার্থীরা তোমাদের মনে রাখতে হবে, এখানেই কিন্তু নাম্বারের পরিবর্তন হয়। তুমি যদি 44 ধরো আর যদি তোমার এই মানটা 48, 4 সেন্টিমিটার ডিফারেন্স, আর যদি কারো 10 সেন্টিমিটার ডিফারেন্স হয় সেটাও সত্য, কিন্তু বেশি ডিফারেন্স হওয়া কি, এটা আনইকোনমিক হয়ে যায়, তখন কিন্তু নাম্বার একটু কম আসে। তো ঠিক আছে, এই ব্যাপারটা মনে রাখবে, যত কাছাকাছি আছে 44 48 এর কাছাকাছি অতএব ঠিক আছে। এরপরে স্টিলের ক্ষেত্রফল, এটা আমাদের সেই একই সূত্র, AS = m/FSJD সেন্টিমিটার স্কয়ার। এখান থেকে এম এর মান আমরা পেয়েছি, এফএস এর মান দেওয়া ছিল, আমাদের যেই রিইনফোর্সমেন্ট ইউজ করব তার অ্যালাউয়েবল স্ট্রেস, আর জে এর মান আমরা বের করেছি প্রথমেই, আর এখান থেকে আমরা ইফেক্টিভ ডেপথ এর আগের স্টেপেই আমরা পেয়েছি, সেখান থেকে আমরা পেলাম যে 11.41 স্কোয়ার সেন্টিমিটার রড দরকার। তার মানে দেখো এখানে কিন্তু আমি রডটাকে দেখিয়েছি উপরের দিকে, কেননা যেহেতু ক্যান্টিলিভার বিমের বক্রনটা এইভাবে হয়, আমি এর আগেও দেখেছি উপরের দিকে, তাহলে উপরে যেহেতু টেনশন হয় তাহলে উপরেই রডটা দেওয়া লাগবে। তো সেখান থেকে আমরা একটি রড, যেটা 20 মিলিমিটার রড আছে, তার একটির ক্ষেত্রফল পেলাম 3.141। তোমরা জানো রডের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, πd²/4 এই সূত্রের মাধ্যমে, এটা অবশ্যই তোমরা জানো। তাহলে সেখান থেকে 3.63 পেলাম। এখন এই 3.63 যে পেলাম, এটা তো এই সংখ্যক রড দেওয়া যাবে না, অথবা আমাকে 4টা দিতে হবে, 3টা দিলে কম হবে, 4টা দিলে একটু বেশি হবে, একটু বেশি থাকা ভালো। তবে এখানে একটু বলে রাখি যে এই ক্ষেত্রে আমরা 2 রকম বার ব্যবহার করতে পারি। তো সেই জিনিসটা অনেক সময় পরীক্ষার সময় থাকবে না, কারণ এই অঙ্কগুলি বাস্তবে যখন করা হবে তখন অনেক সময় নিয়ে করা হবে, তো পরীক্ষার ক্ষেত্রে এই সময়টা পাবা না, সেই জন্য তোমরা পরবর্তী রাউন্ডিংয়ে চলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তা নাহলে এখানে এরকমও করা যেতে পারতো যে দুটো 20 মিলি এবং দুটো 16 মিলি। তবে এরকম যখন বার ব্যবহার করা হবে তখন পাশাপাশি বার ব্যবহার করা, 16-র সাথে 20 হতে পারে, 20-এর সাথে 22 হতে পারে, কিন্তু 16-এর সাথে 22 হবে না। তো পাশাপাশি আমরা এখানে একটা ক্রস সেকশন দেখিয়ে নিলাম যে এখানে তার ইফেক্টিভ ডেপথ আছে আর এটা টোটাল ডেপথ। এখন রিইনফোর্সমেন্ট কর্তন এই জিনিসটা আমাদের ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রেই আসে এবং রিটেইনিং ওয়ালের ক্ষেত্রেও এই জিনিসগুলো আসে। তো রিইনফোর্সমেন্ট কর্তন জিনিসটা আমাদের বুঝতে হবে। ধরি বিমের মুক্ত প্রান্তের গভীরতা 25 সেন্টিমিটার, 25 মানে মুক্ত প্রান্তে যে গভীরতাটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি 25 সেন্টিমিটার। অতএব মাঝখানের গভীরতা কী হবে, আমাদের একেবারে গোড়ায় যেটা আছে 44 আর যোগ 25, এই দুইটার অর্ধেক 34.5 সেন্টিমিটার। এখন বিমের মধ্যবিন্দু মোমেন্টটা কী হবে, মোমেন্ট হবে 788 ইন্টু ω/L²/2। এখানে আমাদের যেহেতু মধ্যবিন্দু এর 3.5 ছিল, তার অর্ধেক 1.75 তার স্কোয়ার হবে। তো এখানে আমরা এই 1.75 এই 2টা আসলে স্কোয়ার হবে, ডিভাইডেড বাই 2 ইন্টু 100 কেজি সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এই মানটা পেয়ে গেলাম যে এত কেজি সেন্টিমিটার হচ্ছে মধ্যবিন্দুতে মোমেন্ট। এখন কার্যকরী গভীরতা মোমেন্টের উপর নির্ভর করে, তাহলে মধ্যবিন্দুর কার্যকরী গভীরতা কী হচ্ছে, সেই আমরা বসালাম সূত্রের মধ্যে বসিয়ে আমরা দেখতে পেলাম যে এইটা আসলে আমাদের 19.11 দিলেই হয়।
তাহলে 19.11 কার্যকরী গভীরতা। এখন এর সাথে আমরা ইফেক্টিভ ডেপথ যোগ করি, তাহলে কি হবে? তাহলে ইফেক্টিভ 5.5 যোগ করলাম 24.61 সেন্টিমিটার। কিন্তু আমাদের অর্ধেক যখন আমরা করেছিলাম সেখানে আমরা 34.5 সেন্টিমিটার মাঝখানে ডেপথ পেয়েছিলাম। তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, যেহেতু আমার দরকার হলো এইটুক ডেপথ, আমরা দিয়েছি এতটুকু, তাহলে এখানে আর কোনো সমস্যা নেই। সুতরাং মুক্ত প্রান্তের গভীরতা ধরা ঠিক আছে। অতএব বিমের মধ্যবিন্দুতে কার্যকরী গভীরতা যেটা আমরা প্রদান করতেছি সেটা হচ্ছে 34.5 মাইনাস 5.5 ইকুয়াল 29 সেন্টিমিটার। এখন এই কার্যকরী গভীরতার কারণে আমার এইখানে রডের কতটুকু দরকার, সেটা হচ্ছে A/M/FS/JD। এম হচ্ছে এইটা, FS/JD এটা করলাম 3.79 স্কোয়ার সেন্টিমিটার লাগছে, তাহলে অনেক কম লাগছে। তাহলে এখানে রডের সংখ্যা কি হবে? আমরা সেই 20 মিলিমিটার রডই ব্যবহার করব, সেখান থেকে ভাগ করে আমরা পেলাম 1.2। সেটা 1.2 রাখা যাবে না, দুটো দিতে হবে। তাহলে অর্থাৎ এখন সাপোর্ট থেকে বিমের মধ্যবিন্দু পর্যন্ত 4টা 20 মিলি রড প্রদান করতে হবে এবং তারপর প্রয়োজন অনুযায়ী 2টি রড কেটে দিতে হবে এবং অপর 2টি রড বিমের প্রান্ত পর্যন্ত বর্ধিত করতে হবে। এটা হচ্ছে এখানকার কথা। তাহলে এটাই হচ্ছে কর্তন, যে কর্তনটা এই জন্য দরকার যেহেতু সব জায়গায় মোমেন্ট একরকম নয়, মোমেন্টের উপর ভিত্তি করে বিমের সাইজ নির্ভর করে, বিমের রডের পরিমাণ নির্ণয় করে। তাহলে প্রত্যেক জায়গায় মোমেন্ট যেহেতু এক থাকে না, মোমেন্ট ডায়াগ্রাম তোমরা জানো, তাহলে সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট জায়গার মোমেন্টের সাপেক্ষে যেই রডের প্রয়োজন, যেই ডেপথের প্রয়োজন, সেটাই হচ্ছে আমাদের কর্তন, এবং এটা করলে আমাদের কিছুটা সাশ্রয় হয়। এবার আসি শিয়ার পীড়ন নির্ণয়। তো V=VCR/BD, সেই আগের সূত্র। তোমাদেরকে একটি কথা বলে রাখি, আরসিসি অঙ্ক এটাকে বলা হয়। এইটা তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং যত উপরেই যাও না কেন, এই সূত্রগুলি সব জায়গায় থাকবে। সে এমএসসি করো, ডক্টর ডিগ্রি করো, সব জায়গায় এই সূত্রই থাকবে। এই সূত্রগুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে V=VCR/BD, সেই একই কথা। বিম সাপোর্ট থেকে ডি দূরত্বে শেয়ার ফোর্স V-ω × D/100, এগুলি করে আমরা এটা এই পেলাম। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেব এবং বি এর মানটা জানি আর ডি এর মানটা দিলাম, তাহলে সেখানে 2.55 কেজি পার স্কোয়ার মিটার আসলো। এখন লেস দেন ভি অ্যালাউয়েবল, ওই যে আমরা প্রথমে ভি অ্যালাউয়েবল বের করেছিলাম, সেই ভি অ্যালাউয়েবল হচ্ছে এই মানটা ছোট, তাহলে এটা শিয়ার স্ট্রেসের নিরাপদ। এবং এটা আরও ছোট হচ্ছে ভিসি, যেটা আছে ভিসি এর মান শুধুমাত্র কংক্রিট তার নিজস্ব ক্ষমতা কোনো যেটুকু নিতে পারে সেইটার চেয়েও এই পরিমাণ ছোট, কারণ ভিসি এর মানটা আসছিল সম্ভবত 4.23। তাহলে ভিসির চেয়েও যেহেতু ছোট, তাহলে স্টিরাপ লাগবে না। স্টিরাপ না লাগলেও কিন্তু আমাদেরকে স্টিরাপ দিতে হয়, সেটা 30 সেন্টিমিটার পর পর, কিংবা অনেক জায়গা বলা হয় জেডি ডিস্টেন্স পর পর। এখন বন্ধন পীড়নের সূত্র হচ্ছে U=V/ও দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে যেই রডগুলি ব্যবহার করা সবগুলি রডের পরিসীমা। তাহলে সেই পরিসীমা বের করেছে, 4টি রড ব্যবহার করতেছি আমরা, এবং এক একটি রডের 20 মিলি, তার মানে 2 সেন্টিমিটার। আর পাই ডি মানে হচ্ছে পরিসীমা, তাহলে পাই ডি এইটা একটা রডের পরিসীমা ইন্টু 4 দিয়ে গুণ করলাম, সেটা আসলে আমাদের এত সেন্টিমিটার। এখন এখানে এইসব বসিয়ে মানগুলো পেলাম 3.27 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। এবং ইউ অ্যালাউয়েবল একটা মান আমরা প্রথমেই বের করেছিলাম, তাহলে দেখুন তার চেয়ে ছোট, অর্থাৎ বিমটি বন্ড স্ট্রেসের নিরাপদ। বিমটি বন্ড স্ট্রেসের নিরাপদ মানে হচ্ছে বিম যখন কার্যক্ষেত্রে ব্যবহৃত হবে লোডের কারণে, কংক্রিট থেকে রড কখনো আলাদা হবে না। অ্যাঙ্করেজ দৈর্ঘ্য, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এই অ্যাঙ্করেজ দৈর্ঘ্যতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কেননা যখন নাকি একটি ক্যান্টিলিভার বিম করা হয়, তখন তার একটি মাত্র সাপোর্ট থেকে, এরকম একটি সাপোর্ট, এখানে একটি ওয়াল থাকুক, কলাম থাকুক, যেটা থাকুক, তার মধ্যে এখানে আমার এই বিমটা থাকতেছে। তাহলে এই বিমের যে রডটা আসতেছে, এই রডটা এইটার ভিতরে কতটুকু ঢুকবে, সেটা একটা ব্যাপার আছে। ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, যে যদি আমি এই জিনিসটাকে এই সামান্য পরিমাণে ধরি, তাহলে এটাকে বের করে দেওয়া খুব সহজ। তাহলে এইটাকে কতটুকু জায়গা ধরলে পরে আমি এটাকে বের করতে পারবো না, সেটাই হচ্ছে অ্যাঙ্করেজ লেন্থ। তাহলে আমার যে বিমের মধ্যে রড আছে, সেটা কতটুকু ভিতরে ঢুকাতে হবে, সেই পরিমাণটা জানতে হবে। এখন এটা স্ট্রেট না থাকুক, স্ট্রেট না এসে স্ট্রেট কিছু দূর এসে তারপর এটাকে 90 ডিগ্রি হুক করে দেই, কিন্তু আমাকে ওই লেন্থটা দিতে হবে। সেই লেন্থটাই হচ্ছে L=FSD/4U অ্যালাউয়েবল। তো এখানে
এফএসডি আমরা জানছি যে আমার যে রডটা ব্যবহার করে তার অনুমোদনযোগ্য পীড়ন, আর ডিটা হচ্ছে যেই রড ব্যবহার করে তার ডায়া সেন্টিমিটারে, আর 4 সূত্রের আর ইউ অ্যালাউয়েবল সেটাও আমাদের সূত্রের মধ্যে পাওয়া যাবে। তা আমরা এই ইউ এর মানটাও কিন্তু আগে বের করে নিয়েছিলাম। তাহলে এই সব বসিয়ে দেখলাম 41.58 সেন্টিমিটার আমার এই অ্যাঙ্করেজ দৈর্ঘ্য দিতে হবে। তো বন্ধুরা এখন 41.58 সেন্টিমিটার অ্যাঙ্করেজ দৈর্ঘ্য দিতে হবে। তা এখন আমার যেই ক্যান্টিলিভার বিমটা যেই কলাম থেকে বের হচ্ছে বা যে ওয়াল থেকে যে সাপোর্ট থেকে বের হচ্ছে সেটা যদি 41.58 সেন্টিমিটার চড়া না হয় তাহলে আমি দিব কীভাবে? এখানেই আমি সেই কথা বলেছিলাম, তখনই আমাদের হুকের ব্যাপারটা আসে যে আমি এটা ভিতরে ঢুকিয়ে এটাকে 90 ডিগ্রি বেন্ড করে দিব, যেভাবেই হোক ওই লেংথটা আমি ওইখানে দিব, তাহলে ওইটা তখন গ্রিপিং হবে। এটাই হচ্ছে আমার অ্যাঙ্করেজ দৈর্ঘ্য, এবং এটা কিন্তু ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু ক্যান্টিলিভার বিম ফেল করতে পারে। তো এভাবে প্রধান রডকে সাপোর্টের অভ্যন্তরে 41.58 সেন্টিমিটার প্রবেশ করাতে হবে। এখন এর চিত্র, বিস্তারিত চিত্র আমাদেরকে বুঝতে হবে। এই যে আমার সাপোর্ট আছে এখানে, এই যে আমি এতক্ষণ বললাম যে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য, এই অ্যাঙ্করেজ দৈর্ঘ্য হচ্ছে এইটুকু। এখন এইটুকুর মধ্যে যদি না কাভার করে তাহলে এই যে এইভাবে বাঁকিয়ে আমি এটাকে কাভার করব। তাহলে আমার এই যেইভাবেই হোক এটাকে আমাকে যেই মানটা ছিল সেটা আমাকে যেমন 41.58 সেন্টিমিটার সেটা কাভার করতে হবে। আমি বাঁকিয়ে হোক সোজাভাবে যেভাবেই হোক আমাকে সেই জিনিসটা করতে হবে। এখন উপরের রড দেখতে পাচ্ছ এখানে একটা এরকমভাবে দেওয়া আছে, এর মানে হচ্ছে যে এইখানে লেখা আছে 4টি 20 মিলিমিটার রড আছে, আর এইখানে 2টি 20 মিলিমিটার। তার মানে হচ্ছে যে এই জায়গায় 2টি 20 মিলিমিটার আছে আর এখানে 4টি, তাহলে এখান থেকে দুটো কেটে দেওয়া হয়েছে। আর নিচে দুটো 16 মিলি আছে, অনেকে 12 মিলিও দেয়। নিচের কিন্তু আমরা ক্যালকুলেশন করিনি, কিন্তু আমাদের নিচে তাও রড দিতে হয়, কারণ হচ্ছে নিচে ম্যাথমেটিক্যালি কোনো লোড দরকার নেই, কারণ এই বিমটা বাঁকার টেন্ডেন্সি আমি বারবারই বলেছি যে এইভাবে বাঁকবে, কিন্তু এইভাবে বাঁকবে নর্মাল লোডিংয়ের ক্ষেত্রে। যদি ঝড় হয়, কোনো জলোচ্ছ্বাস হয়, তখন কিন্তু বাতাস নিচ থেকে উপরের দিকে ওঠে, সেক্ষেত্রে কিন্তু এটার প্রেশারটা এদিকেও কিছুটা কাজ করে। তাহলে যখন এদিকে প্রেশার কাজ করবে সামান্য একটু, আর যদি এখানে কোনো রডই না থাকে তাহলে নিচে ফাটল হয়ে যাবে। সেই জন্য আমাদের এখানে মিনিমাম রডটা দেওয়া লাগে, সেই জন্য এই বরাবরও আমরা দুটো দিলাম। আর এটা কেন এরকম ইনক্লাইন্ড আছে, আমরা তো লাস্টে ধরেছিলাম 25 সেন্টিমিটার এবং মধ্যবিন্দুতে যা মান আসছিল সেটা পরীক্ষা করে দেখেছি যে ঠিক আছে, এই জন্য এটা ইনক্লাইন্ড হয়। এখন এই ইনক্লাইন্ড করার কারণে তাহলে এখানে আমার কংক্রিটের সাশ্রয় হলো, আর এই রড কাটার কারণে রডের সাশ্রয় হলো। এই জন্যই এইটাকে অনেক সময় সাশ্রয়করণও বলে, কার্টেলমেন্ট অফ রিইনফোর্সমেন্ট, আবার সাশ্রয়করণ রিইনফোর্সমেন্ট দুটোই বলা হয়। তো এই হলো আমার এইটা চিত্র। এই চিত্রটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে এটার লেংথ হচ্ছে 3.5 মিটার, এটা লং সেকশন, আর এটা হচ্ছে ক্রস সেকশন। এক্স সেকশন আমরা লিখেছি যে উপরে আমরা 4টা রড দেখেছি, ম্যাক্সিমামটা এই জায়গার বরাবর সেকশনটা হচ্ছে এটা। আর যদি এই জায়গায় আরও একটা সেকশন আঁকতাম তাহলে সেই ক্ষেত্রে এখানে দুটো রড হতো, এই দুপাশে থাকতো এবং এই দুপাশে থাকতো না, এই দুটো থাকতো না। আর নিচে সবসময় দুটো আছে, সেটা 16 মিলিমিটার রড দেওয়াই ভালো, তবে অনেকে 12 মিলিমিটার দিয়ে থাকে। আর এই যে এই রডগুলি আমরা দেখছি, এগুলি সব হলো আমাদের স্টিরাপ, যেটাকে অনেকে প্র্যাকটিক্যালি চুড়ি বলে থাকে, চুড়ি, কিন্তু এটা হলো স্টিরাপ। এই স্টিরাপ আমাদেরকে দিতেই হবে, শিয়ার স্ট্রেসের কারণে দিতে হয়। তো এখানে শিয়ার স্ট্রেসের দরকার ছিল না, কিন্তু এই স্টিরাপ না দিলে দুইটা রডকে আমরা একত্রে রাখতে পারবো না, অতএব এই কারণে আমাদেরকে এই স্টিরাপগুলি দিতে হবে। এবং যেহেতু এখানে ম্যাথমেটিক্যালি প্রয়োজন নেই স্টিরাপের, তাই ম্যাক্সিমাম ডিস্টেন্স এখানে 30 সেন্টিমিটার পর ইউজ করলেই হবে। এখন এই কথাটা আমি আরেকবার বলেছিলাম যে কেউ বলে 30 সেন্টিমিটার, অনেকে বলে জেডি, তার মানে ইফেক্টিভ ডেপথ আছে, সেই ইফেক্টিভ ডেপথের জেকে গুণ করে আর একটু কম করে সেই ডিস্টেন্স দেওয়া, সেটা অন্য বিষয়। তবে 1 ফুট পর দিলেও হয়, সেটাই 30 সেন্টিমিটার। আর প্রথম যেই স্টিরাপটি বসানো হবে এইটার যে ডিস্টেন্স থাকবে তার অর্ধেক, তার মানে এটা যদি 30 সেন্টিমিটার হয় তাহলে এইটার ডিস্টেন্স হবে 15 সেন্টিমিটার, এখান থেকে এটা 15 সেন্টিমিটার ডিস্টেন্স হবে। তো বন্ধুরা, তোমরা আশা করি এই চিত্রটা বুঝতে পেরেছো, না বোঝার কিছুই নেই। তো বন্ধুরা, এই চিত্রটি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা যাক আজকের পাঠ মূল্যায়ন। আজকের পাঠ মূল্যায়ন হলো WSD পদ্ধতিতে ক্যান্টিলিভার বিম ডিজাইন করতে পেরেছি, RCC ক্যান্টিলিভার বিমের রিইনফোর্সমেন্ট কর্তন কৌশল বর্ণনা করতে পেরেছি।
আর WSD হচ্ছে ওয়ার্কিং স্ট্রেংথ ডিজাইন অথবা ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, যেটাই বলি না কেন কথা একই। তাহলে এরপরেই আমাদের থাকে বাড়ির কাজ। তো বাড়ির কাজে তোমাদের আমি যেরকম অঙ্ক করেছি ঠিক সেরকমই একটি অঙ্ক দিয়েছি, কিছু মানের পরিবর্তন আছে। সেটা হচ্ছে 4 মিটার স্প্যান বিশিষ্ট একটি RCC আয়তাকার ক্যান্টিলিভার বিমের প্রতি মিটার নিজস্ব ওজন ব্যতীত 600 কেজি লোড সমভাবে আরোপিত আছে। নিম্নের তথ্যাদির সাহায্যে বিমটি ডিজাইন করো। তথ্যাদি হচ্ছে FS = 1360 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, FC = 94.5 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার এবং N = হচ্ছে 10। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ছিলে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।